হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর আয়তঘনর অঙ্ক করছিলাম। আয়তঘন ক্লাস 10 কোষে দেখি 4-এ আছে বইয়ে। তো আমাদের দীর্ঘ যে অঙ্ক ছিল 23 পর্যন্ত কমপ্লিট হয়েছে। যা সমস্ত ক্লাস হয়েছে সমস্ত কিছু প্লেলিস্টে আছে, তোমরা দেখতে পাবে। সেখান থেকে তোমাদের যা সমস্যা সেখান থেকে সমাধান করবে। তো আয়তঘন দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা যা সমস্ত যেগুলো শর্ট কোশ্চেন আছে আয়তঘন চ্যাপ্টার থেকে 1 নম্বরে 2 নম্বরে মিলে শর্ট কোশ্চেনের মধ্যে যে পার্ট আছে সেই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। এখানে আছে 24-এর দাগ থেকে আছে। শুরু করছি তাহলে আমরা 24-এর দাগের আছে 24-এর দাগের এ এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ 24-এর এ এমসিকিউ। একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন বলে দেওয়া আছে 440 ঘন সেমি এবং ভূমিতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে? তাহলে ভিতরের উচ্চতা কত হবে? ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? সমকোণী চৌকোল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটার মান বলে দেওয়া আছে 88 ইন্টু আমরা উচ্চতা যদি এইচ ধরে নিই, তাহলে এইটা ভিতরের আয়তন হয়ে যাচ্ছে। ভিতরের উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন হয়ে যাচ্ছে। এই আয়তনটা বলে দেওয়া আছে 440-এর সঙ্গে সমান। ঠিক আছে, সম্পূর্ণরূপে বসে দেখাচ্ছি না নিখুঁতভাবে, কারণ এগুলো 1 নম্বরের কোশ্চেন, তো জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে। 1 নম্বরের কোশ্চেন, জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে। এটা কাটলে কত হচ্ছে? 440, 50 40 শূন্য থেকে 4, 50 40 আর 44 5। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 5 আসছে। দেখো এইচ ইজ ইকুয়াল টু 5 এলো। এটা কোন অপশন আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। অপশান বি এইরকমভাবে লিখবে। 24-এর দাগ, সাপোজ এটা 24-এর দাগ। 24-এর দাগ 1-এরটা অপশান বি 5 সেমি। এইভাবে সম্পূর্ণ উত্তরটা লিখবে। এবার দেখো 2-এরটা কি বলেছে? একটি আয়তঘনের ঘনাকার গর্তের দৈর্ঘ্য বলা আছে 40 মিটার, প্রস্থ 20 মিটার, গভীরতা 16 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা বলা আছে একটা আয়তঘনাকার গর্তের। ঠিক আছে, এবার ওই গর্তের ভেতর 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটি রাখা যাবে? মানে তাহলে গর্তের আয়তনটা আমরা বের করব। তারপর একটা আয়তঘনাকার টুকরো যে আছে সেই টুকরোর আয়তন বের করব। সমগ্র গর্তের আয়তনকে টুকরোর আয়তন দিয়ে ভাগ করলে যে কটা গর্ত রাখা যাবে, সে কটা আয়তঘনাকার টুকরো রাখা যাবে সেটা বেরিয়ে যাবে। তাহলে সমগ্র গর্তের আয়তন কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। তাহলে দৈর্ঘ্য কত? 40, 12 আর 16। তাহলে এখানে হয়ে যাবে, আমরা মনে করছি যে এক্সটি আয়তঘনাকার কি আছে, আমরা মনে করছি এক্সটি তক্তা রাখা যাবে। তাহলে তক্তার আয়তন কত হচ্ছে? একটি তক্তার আয়তন 5 × 4 × 2 এত ঘনমিটার। তাহলে আমরা এককটা দিচ্ছি না, উভয় দিকে এককে শর্ত অনুসারে একবার কন্ডিশন প্রয়োগ করছি। যদি এক্সটি রাখা যায় তাহলে এইটা ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এইটা একটা গর্তের আয়তন ইন্টু এক্স। তাহলে এক্সটি রাখা গেল, সম্পূর্ণ গর্তের আয়তনটা হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, তাহলে গর্তের আয়তন হচ্ছে 40 × 12 × 16। অতএব এক্স সমান হয়ে যাচ্ছে 40 × 12 × 16 বাই 5 × 4 × 2। আচ্ছা, 5 আসছে 40, 8 হয়ে যাচ্ছে। 4 দুগুণে 8, 2 কেটে গেল। তাহলে এক্স সমান কত হচ্ছে? 16 × 12, 16 10 160 আর 16 দুগুণে 32, 160 আর 32 192 আসছে, 192। ঠিক আছে, তাহলে কটি রাখা যাবে? 192টি। কোন অপশানে আছে 192টি? এটা অপশান বি সঠিক উত্তর। তাহলে এখানেও 2-এরটা অপশান বি 192টি হবে। ঠিক আছে, এবার 3-এরটা দেখো। 3-এরটা শুরু করছি। 3-এরটা কি বলেছে? 3-এরটা বলেছে যে একটি ঘনাকার, এটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো ঘনকের 6টি তল, যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলতো আমরা 6টি তল নিতাম। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে চারিধারেরটা, ওপরটা নিচের অংশ বাদ। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল স্কোয়ার, তাহলে পার্শ্বতল হচ্ছে 4টে, তাহলে 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বলেছে। তাহলে যদি আমরা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে একটা তলের ক্ষেত্রফল 4 স্কোয়ার। তাহলে শর্ত অনুসারে কী হবে? শর্ত অনুসারে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 বলে দিয়েছে। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 256 বাই 4, 4 6 24, 4 4 16। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 হলো। অতএব এ ইজ ইকুয়াল টু +-8। অতএব এ সমান 8 হয়ে যাচ্ছে। এ ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8 মিটার।
তাহলে ঘনকের আয়তন চেয়েছে, বাহু দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, আয়তন কত? আয়তন বাহু কিউব এত ঘনমিটার হবে, তার মানে 512 ঘনমিটার। 512 ঘনমিটার আসছে, দেখো এইটা, ঠিক আছে, 512 ঘনমিটার। কোন অপশানে আছে এটা? আচ্ছা, অপশান ডিতে আছে, অপশান ডি। তাহলে 3-এরটা হয়ে যাবে অপশান ডি, 512 ঘনমিটার। ঠিক আছে, এবার 4-এরটা শুরু করছি, দেখো 4-এরটায় যাচ্ছে। 4-এরটা কি বলেছে? 4-এরটা বলে দিয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে 1:27, ঘনক দুটির সমকোণের ক্ষেত্রফলের অনুপাত। এটা একটু কষে দেখাচ্ছি আমরা মনে করছি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করছি এ একক, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করছি বি একক। ঠিক আছে, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করছি এ একক আর দ্বিতীয় ঘনকের বি একক। তাহলে প্রথম ঘনকের আয়তন এ কিউব হবে, দ্বিতীয় ঘনকের বি কিউব। তাহলে H/B কথা হচ্ছে 1:27 বলা আছে। তাহলে এ কিউব বাই বি কিউব ইজ ইকুয়াল টু 1/27। তাহলে এ কিউব বাই বি কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব বাই এটা 3 কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটা এ বাই বি হোল কিউব ইজ ইকুয়াল টু 1/3 হোল কিউব। কিউব কিউব সরে গেলে এ বাই বি ইজ ইকুয়াল টু 1/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি চেয়েছে এখানে? এ বাই বি এর মান পেয়ে গেলাম। সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার কত? a স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে অতএব 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার, সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 × 1 6 × 9 ইজ ইকুয়াল টু, তাহলে এটা 6 কেটে গেলে এটা 6/54, তার মানে 1:9ই হচ্ছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9, এইটাই আসছে। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 চলে আসছে। কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি, 1:9 হলো। নেক্সট দেখো এমসিকিউ শেষের যেটা 5-এরটা, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, আমরা মনে করছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক। ধরি ঘনকের বাহু a একক। ঠিক আছে, ঘনকের বাহু যদি a একক হয়, কি চেয়েছে এখানে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6a স্কোয়ার, x ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার, আর কর্ণের দৈর্ঘ্য d ইজ ইকুয়াল টু কত? d ইজ ইকুয়াল টু √3 × a, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, d ইজ ইকুয়াল টু √3 × a, এইটা হলো। বলছে তাহলে s ও d এর মধ্যে সম্পর্ক, সহজেই আমরা সম্পর্ক পেয়ে যাবো। এখানে a এর মান কত? a ইজ ইকুয়াল টু d/√3 হয়ে যাচ্ছে। এই a এর মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি। s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার আছে, তাহলে s ইজ ইকুয়াল টু 6 × d/√3 তার স্কোয়ার। তাহলে s ইজ ইকুয়াল টু 6 × d²/3, এটা 2 হয়ে গেল। s ইজ ইকুয়াল টু 2d², এইটা আসছে। s ইজ ইকুয়াল টু 2d² আসছে। ঠিক আছে, তাহলে কোন অপশানে আছে এটা? s ইজ ইকুয়াল টু 2d², তাহলে d² ইজ ইকুয়াল টু s/2 আছে। তাহলে এখানে d² ইজ ইকুয়াল টু কত হবে? s/2 আমরা লিখতে পারি। d² ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে আগের লাইনটা চলে আসছে। এটা অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান ডি 5-এরটা, অপশান ডি, d² ইজ ইকুয়াল টু s/2। ঠিক আছে, এটা হলো। নেক্সট দেখো বি এর সত্য মিথ্যা শুরু করবো। 24-এর দাগের বি সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যার অঙ্ক করবো। কি বলেছে? বি, একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। মনে করছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক যদি হয়, তাহলে ঘনকের আয়তন a কিউব ঘন একক। এবার এই একটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলে, মানে এটা 2a হয়ে গেল, তখন আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে 2a তার হোল কিউব, তার মানে 8a কিউব হয়ে যাচ্ছে। আয়তন 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে 4 গুণ, তাহলে প্রথমটাই মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? প্রথমে বাহুর দৈর্ঘ্য আমরা a একক নিচ্ছি, a একক নিলে আয়তন a কিউব ঘন একক হয়ে যাচ্ছে।
তারপরে যদি দ্বিগুণ হয় বাহুটা 2a হয়ে যাবে, 2a তার তখন আয়তন কত হবে, 2a তার হোল কিউব মানে 8a কিউব হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল a কিউব, তাহলে এখন 8a কিউব, তাহলে আগের আয়তনের চেয়ে এখন আয়তন হয়ে গেল 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে বইয়ে 4 গুণ, তাহলে মিথ্যা প্রথম তথ্যটা, তাহলে বি এর একেরটা মিথ্যা হয়ে যাচ্ছে। নেক্সট, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতায় হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এটা সত্যকে মিথ্যা যাচাই করতে হবে। তাহলে 2 হেক্টর, 1 হেক্টর সমান 100 আর, তাহলে 1 হেক্টর সমান 100 আর হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 100 ইন্টু আবার 1 আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 আর ইজ ইকুয়াল টু 100 বর্গমিটার। তাহলে এটা 100 ইন্টু 100 এত বর্গমিটার, তাহলে ভূমির ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। জলের উচ্চতা কত বলেছে, জলের উচ্চতা বলেছে যে 5 সেমি, তাহলে 5 সেমি মানে কত হচ্ছে ডেসিমিটার, 5 সেমি মানে আমরা এখানে মিটারে আছে, ঠিক আছে, এখানে জলের এটা ঘন মিটারে, তাহলে মিটারে আসতে হলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে জলের আয়তন উচ্চতা কত, 5/100 এত মিটার ইন্টু 100 ইন্টু 100, এইটা হচ্ছে জলের আয়তন। তাহলে এই 100 কেটে গেল, এটা 500 হয়ে যাচ্ছে, 500। এটা কিন্তু 1 হেক্টরের ক্ষেত্রে, তাহলে 1 হেক্টর জমিতে জলের আয়তন 500 হচ্ছে, তাহলে 2 হেক্টর জমিতে 2 হেক্টরে কত হবে, 500 ইন্টু 2 এত, তাহলে 1000 এত ঘনমিটার হয়ে যাচ্ছে, 1000 ঘনমিটার। কি দেওয়া আছে, বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে, তাহলে সত্য, তথ্যটা সত্য হবে। অপশান 2 এ এই তথ্য যেটা দেওয়া আছে সত্য। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ। সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। সমকোণী চৌপল, এগুলো আগেই আলোচনা হয়েছে, যে থিওরি ফার্স্ট ক্লাসটা তোমরা লক্ষ্য করবে, ফার্স্ট ক্লাসটা থিওরি আলোচনার সময় আমরা আলোচনা করেছি যে সমকোণী চৌফল হোক, আয়তঘন বা সমকোণী চৌফল হোক বা ঘনক হোক, তার কর্ণের সংখ্যা 4টি হয়। তাহলে প্রথমটা শূন্যস্থানে 4টি হবে। দ্বিতীয়টা সি এর, একটি ঘনকের একটি তলের কর্ণের সংখ্যা, ঘনকের একটি তল, ঘনকের একটি তল মানে কি, ঘনকের প্রত্যেকটা তল বর্গক্ষেত্র হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে তার কর্ণ কটা হবে, 2টো হয়, তাহলে ঘনকের প্রত্যেকটা তলের কর্ণ সংখ্যা 2টো হবে। তলের কর্ণ সংখ্যা বললে, তলের কর্ণ সংখ্যা কি বলেছে এখানে, আচ্ছা না কর্ণের সংখ্যা চাইনি, বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, এটা আমরা সি এর অঙ্ক করছি। ঘনকের যখন একটি তল বলছে সেটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে √2 ইন্টু বাহু হবে, তাহলে শূন্যস্থানে √2 হবে, √2 ইন্টু একটি বাহু একটি ধারের দৈর্ঘ্য, তাহলে √2 হবে শূন্যস্থানে, শূন্যস্থানে √2 হবে। এবারে দেখো, সমকোণী চৌফলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে বিশেষ বস্তুটির নাম কি হয়, সমকোণী চৌফল মানে আয়তঘন, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে গেলে সেটা ঘনক হয়ে যায়, তাহলে বিশেষ বস্তুটার নাম হবে ঘনক। দেওয়া আছে যে বিশেষ বস্তুটার নাম ড্যাশ, বিশেষ বস্তুটার নাম হবে ঘনক, ঠিক আছে। এবার দেখো শূন্যস্থান পূরণ হলো। এবার আমরা 25-এর দাগে যাচ্ছি, যেগুলো 2 নাম্বার করে যে টাইপের কোশ্চেন আছে সেই টাইপের অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। 25-এর দাগের একেরটা বলছে একটি আয়তঘনের তল সংখ্যা x, তাহলে আয়তঘনের তল সংখ্যা কটি হয়, আয়তঘনের তল সংখ্যা সমান x, অতএব x সমান 6 হবে, আয়তঘনের 6টা তল হয়, ঠিক আছে। আচ্ছা, আয়তঘনের ধার সংখ্যা y, ধার সংখ্যা সমান y, অতএব y সমান কটা ধার থাকে, 12টা ধার থাকে, তাহলে y সমান 12 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা z, শীর্ষবিন্দু z, অতএব z কটা থাকে, শীর্ষবিন্দু 8টা থাকে, ঘনক হোক আয়তঘনক হোক, ঠিক আছে, ঘনক বা আয়তঘনক যাই হোক, এখানে আয়তঘনক বলে দিয়েছে। এই ঘনক হলেও কিন্তু একই হতো, ধার সংখ্যা 12ই হতো, তল সংখ্যা 6টি হতো, শীর্ষবিন্দু 8ই হতো, ঠিক আছে। আর কি বলেছে, কর্ণ সংখ্যা, ঠিক আছে, কর্ণ সংখ্যা কত হবে, কর্ণ সংখ্যা p, কর্ণ সংখ্যা সমান p, অতএব p সমান 4টি, ঠিক আছে। অতএব কি মান চেয়েছে,
এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস পি, এগুলো টি উল্লেখ করে দিই। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড অতএব প্লাস পি, এইটাই চেয়েছে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি চেয়েছে। তাহলে এক্স এর মান কত 6, ওয়াই এর মান -12, জেড এর মান 8, পি এর মান 4। 6 -12 8 আর 4 12, +12 -12 কেটে গিয়ে 6 হচ্ছে। ঠিক আছে, অতএব এখানে উল্লেখ করবে কি বলেছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান, অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান 6। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 2 একটা বলছে দেখে 2। কি বলেছে 2 একটা, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য, দুটি আয়তঘন দেওয়া আছে, মাত্রাগুলির দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, 4 6 4 একক এবং 8 h-1 2 একক। তাহলে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান, তাহলে প্রথম আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে প্রথম আয়তন, তাহলে আমরা কি করব, প্রথম আয়তঘনের মাত্রা পাচ্ছি, আয়তন বের করব, দ্বিতীয় আয়তঘনের আয়তন বের করব, সমান বলে দিয়েছে সমান করে দেবো, সেখান থেকে সমান করে দিয়ে শর্তানুসারে আমরা এইচ এর মান পেয়ে যাবো। প্রথম আয়তঘনের মাত্রাগুলি হলো 4 6 4 একক, এটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথম আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 4 6 ও 4 একক। তাহলে আয়তন কত, 4 × 6 × 4 এত ঘন একক। দ্বিতীয় আয়তঘনের মাত্রাগুলি হলো কি কি আছে, দ্বিতীয় আয়তঘনের মাত্রাগুলি আছে 8 2h-1 আর 2 একক। 8 2h-1 2 একক। অতএব দ্বিতীয় আয়তঘনের আয়তন, অতএব প্রথম আয়তঘনের আয়তন সমান 8 × 2h-1 × 2 এত ঘন একক। তাহলে অতএব শর্তানুসারে 8 × 2h-1 × 2 = 4 × 6 × 4, বা 2h-1 সমান কত হবে, 4 × 6 × 4/8 × 2, 4 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 2 4, 2 2 কেটে গেল। তাহলে বা 2h-1 = 6, বা 2h সমান 6 + 1, বা 2h = 7, বা h = 7/2, বা h = 3.5। ঠিক আছে, h এর মান আসছে 3.5। তাহলে কি চেয়েছে এখানে, h এর মান লিখি, h এর মান অতএব h এর মান 3.5 একক, h এর মান 3.5 একক, এইটা আসছে। ঠিক আছে, h এর মান 3.5 একক। এবার দেখো 25 দাগের 3 এরটা দেখো, 25 দাগের 3 এর অঙ্ক করছি। দেখো কি বলেছে, 25-3, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ঘনকের বাহু সমান a একক। দেখো ঘনকের বলেছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে আমরা প্রথমে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য কী করবো আমরা বলে নিই। প্রথমে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, সেখান থেকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিলাম।
এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য থেকে 50% বৃদ্ধি করব, তাহলে এ এর 50% সমান কত বের করব, সেটা অতটা বাড়ছে, তার মানে তারপর বর্ধিত হওয়ার পর বাহুর দৈর্ঘ্য কত, যেটা আগে ছিল প্লাস যেটা বেরোলো মানে যতটা বাড়ছে সেটা যোগ করব, যে বর্তমানে বাহুর দৈর্ঘ্য এইটা, বর্তমানে বাহুর দৈর্ঘ্য এইটা হলে সেই বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখন নিশ্চয়ই সমগ্রতলের ক্ষেত্রফল শেষেরটা বেশি হবে, এবার শেষের সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আগেরটা বিয়োগ করব, বিয়োগ করে যে এতটা বৃদ্ধি পেলো, তাহলে এতর ওপর বৃদ্ধি পায় এত, একে কত 100 কত, তাহলে মান বেরিয়ে যাবে। ঠিক আছে, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ একক। এখন এ এককের 50% সমান a ইন্টু 50/100 এত একক, 50 থেকে 50 2 সমান a/2 একক। অতএব বর্তমানে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a প্লাস a/2 একক সমান 2 লসাগু 2a প্লাস a একক সমান 3a/2 একক। ঠিক আছে, 3a/2। অতএব বর্তমানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 6a² হয়ে যাবে। এখন এর মান 3a/2 এত বর্গ একক সমান 6 ইন্টু এইটা হয়ে যাচ্ছে 9a² এত বর্গ একক, এটা কেটে গেলে 3 হচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে 27a² বর্গ একক হচ্ছে, 27a²2 এইটা আসছে। ঠিক আছে, তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে আমরা নির্ণয় করে নিই। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এইটা হচ্ছে 27a² বর্তমানে, আর আগে ছিল 6a² এত বর্গ একক, 2 লসাগু 27a² মাইনাস 12a² বর্গ একক, 27 থেকে 12 বিয়োগ করলে 15a² বর্গ একক এইটা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো, এবার আমরা সিম্পলিফাইটা করছি। এবার যে সিম্পলিফাইটা করব, এই ক্যালকুলেশনটা তোমরা দেখলে তো পুরোটা, আমরা ওপরটা কিছুটা মুছছি। বলছে যে এখানে কি বলেছে যে শতকরা কতটা বৃদ্ধি পাবে, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি, শতকরা মানে 100-র উপর নির্ণয় করতে হবে। অতএব 6a² এত বর্গ এককে, এটা আগে ছিল মানে এতর উপর বৃদ্ধি পাচ্ছে, এত বর্গ এককে বৃদ্ধি পায়, এত বর্গ একে বৃদ্ধি পায় 15a²/2 এত বর্গ একক, এক বর্গ একে বৃদ্ধি পায় 15a²/2 ইন্টু 6a² বর্গ একক, আর 100 বর্গ একে মানে শতকরা চেয়েছে তাই 100-র উপর নির্ণয় করতে হচ্ছে, বৃদ্ধি পায় 15a² ইন্টু 100/2 ইন্টু 6a² এত বর্গ একক। তাহলে a² কেটে দিলাম, আচ্ছা 6, 3 5 15, 3 2 6, 2 কাটলে 50, 2 25, 5 5 25, 125, 125 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান 125%। আর যদি শতকরা লেখো, শতকরা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125, তখন আর পার্সেন্টটা দেওয়া যাবে না। ঠিক আছে, শতকরা নিলে আর পার্সেন্ট উল্লেখ করবে না, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%, এটাই অ্যান্সার হবে। দেখে নাও, অ্যাকিউরেট এইভাবেই করতে হবে। ঠিক আছে, এবার দেখো 4-এরটা। কি বলেছে 4-এরটা, 3টে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে। ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য হবে কত, ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য হবে কি এককে আছে, সেমি এককে আছে, a সেমি। অতএব নতুন ঘনকের
আয়তন সমান a কিউব ঘন সেমি। ঠিক আছে, এইটা হচ্ছে। আচ্ছা, এবার প্রথম ঘনকের যে তিনটে ঘনক দেয়া আছে, প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য 3 সেমি, অতএব প্রথম ঘনকের আয়তন সমান 3 কিউব ঘন সেমি। 3 3 9, 3 9 27 ঘন সেমি। দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য কত? 4 সেমি, অতএব দ্বিতীয় ঘনকের আয়তন 4 কিউব ঘন সেমি। 4 4 16, 4 16 64 ঘন সেমি। তৃতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য সমান 5 সেমি, অতএব তৃতীয় ঘনকের আয়তন সমান 5 কিউব ঘন সেমি। হলো? তাহলে তিনটে ঘনকের আমরা আয়তন নির্ণয় করে ফেললাম। এটা 5 5 25, 5 5 125। যে তিনটে ঘনককে প্রত্যেকটা আয়তন নির্ণয় করে ফেললাম। এবার তিনটে ঘনকে গলিয়ে একটা করে ফেললে, মানে সমগ্র আয়তন তিনটে যোগফল, তাহলে সেইটা হচ্ছে, সেইটা দিয়ে এইটা তৈরি, এ কিউব ঘন, এ কিউব আয়তন বিশিষ্ট একটা ঘনক তৈরি করা হবে। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এ কিউব ইজ ইকুয়াল টু 27 প্লাস 64 প্লাস 125, বা এ কিউব সমান 5 7 আর 4 11 5 16 6 হাতাকে 1, 2 আর 2 4 আর 6 10 আর 1 11 হাতাকে 1, 1 2 216, বা এ কিউব সমান 6 কিউব হয়ে যাচ্ছে। অতএব এ ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে এ ইজ ইকুয়াল টু 6 আসছে। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। অতএব নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটা হলো, ঠিক আছে, নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। নেক্সট দেখো 5এরটা, 25 দাগের 5-এর অঙ্ক করবো এবার আমরা। এটা দেখলে প্রত্যেকে, এটা 4-এর অঙ্ক হলো। 25 দাগের 4-এর অঙ্ক হলো। এবার 25 দাগের 5-এর। কি বলেছে? একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালে দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 8 মিটার, মানে সংলগ্ন দুটি দেয়ালে দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সংলগ্ন দুটি দেয়ালের দৈর্ঘ্য একটা, সংলগ্ন দুটি দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 12 মিটার, একটা 8 মিটার। তাহলে ঘরটির উচ্চতা বলা আছে। তাহলে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল সংলগ্ন দুটি, যে কোনো একটা তোমরা ঘর যেখানেই আছো সেখানে ধরো একটা ঘরে যদি থেকে থাকো, কল্পনা করে দেখো পাশাপাশি দুটো ঘরের দেওয়ালের দৈর্ঘ্য, মানে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, সেটা পাশাপাশি দুটো ঘরের, একটা ঘরের পাশাপাশি দুটো দেয়ালের দৈর্ঘ্য, মানে একটা দেয়ালের দৈর্ঘ্য মানে সেটা মেঝের দৈর্ঘ্য আর অন্যটার প্রস্থ, বা এইটা দিকটা হলে এই দিকটা দৈর্ঘ্য, অন্য দিকটা প্রস্থ, একদিকটা দৈর্ঘ্য হলে অন্য দিকটা প্রস্থ হবে মেঝের। ঠিক আছে, তাহলে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছি আমরা, আর উচ্চতাও বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতা গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ আর ঘরের উচ্চতা বলে দিয়েছে। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে উচ্চতার কোনো দরকার নেই, কিন্তু মেঝের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে দিয়েছে, যখনই পাশাপাশি ঘরের দুটো দেয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে, পাশাপাশি দুটো দেয়ালের দৈর্ঘ্য, মানে এইটা এই দিকেরটা দৈর্ঘ্য হলে ওই দিকেরটা প্রস্থ হবে মেঝের। ঠিক আছে, বা এই দিকের দেয়ালের দৈর্ঘ্যটা মেঝের দৈর্ঘ্য হলে অন্য দিকেরটা প্রস্থ হবে। আর যে উচ্চতাটা দিয়েছে দেওয়ালের, উচ্চতাটা কনফিউজ করার জন্য দিয়েছে। এখানে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ঘরের উচ্চতার কোনো দরকার নেই, মেঝের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ঘরের উচ্চতার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে 5-এরটা, একটি ঘরে দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে, একটি ঘরের দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12, কি দেওয়া আছে? একটি ঘরে দুটি দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, 12 মিটার এবং 8 মিটার, এইটা দেওয়া আছে। অতএব এখানে লিখবে মেঝের দৈর্ঘ্য কত?
মেঝের দৈর্ঘ্য সমান 12 মিটার, অতএব মেঝের প্রস্থ কত? মেঝের প্রস্থ সমান 8 মিটার। আর ঘরের উচ্চতা দেওয়া আছে, যদিও এটা কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছে। হ্যাঁ, মেঝের উচ্চতা, এই ঘরের উচ্চতা কি দিয়েছে? ঘরের উচ্চতা 4 মিটার। এই যে দুটো মান দেওয়া আছে, দুটো মান আমরা পেয়ে গেছি, মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ। এখান থেকে আমরা মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অত মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে এত বর্গমিটার, 8 12 96, 96 বর্গমিটার হচ্ছে মেঝের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, দেখো তাহলে এখানে এর সাথে সাথেই আয়তঘন চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। এর সাথে সাথে আয়তঘন চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। যা সমস্ত ক্লাস হচ্ছে আমরা প্লেলিস্টে রাখছি, তোমরা তোমাদের সময় মতো, প্রয়োজন মতো প্লেলিস্ট থেকে তোমাদের ক্লাস দেখে নিতে পারবে। যা প্রয়োজন হবে, যা সমস্যা হবে, সবই দেখে নিতে পারবে। এবং ক্লাস 10-এর অনেকগুলো চ্যাপ্টারই আমরা কমপ্লিট করলাম, আরও কিছু চ্যাপ্টার খুব দ্রুত কমপ্লিট করে নেব। তারপর আবার আমরা 11-12-এর কিছু চ্যাপ্টার বাকি আছে, সেটা কমপ্লিট করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।